গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা কতটা ভয়াবহ? এই থাইরয়েডের সমস্যা দেখা দিলে বাচ্চার জন্য কি, কি ক্ষতি হতে পারে আ এবং আ যার থাইরয়েডের সমস্যা ধরা পড়ে তার কি, কি ধরনের সমস্যা দেখা দেয়, এই পুরা বিষয়টা আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে। কারণ আমি এই থাইরয়েডের ভুক্তভোগী। আমার প্রেগন্যান্সির সময় আ অলরেডি প্রেগন্যান্সি কনসিভ করার পরেই আমার এই থাইরয়েডের সমস্যা ধরা পড়ে এবং এই থাইরয়েডের আ মানে সমস্যার কারণে আমাকে কি, কি মেডিসিন খেতে হয়েছে এবং কি, কি সমস্যায় মানে ভুগতেছি বা ভুগছিলাম, এই পুরা বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। তো দেখা যায় গর্ভাবস্থায় অনেকেরই অনেক ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। তাই যেকোনো সমস্যাই হোক না কেন আ প্রত্যেক সমস্যাকে একটু কেয়ার করা উচিত বা ভূমিকা রাখা উচিত। দেখা যায় আপনার গর্ভের সন্তানটির কোনো না কোনো ধরনের সমস্যা হতেই পারে, স্বাভাবিক। তো আমি শুরুতেই বলি, যখন আমার আ বেবি কনসেপ্ট করে আর আমার ছেলের সময় আমি পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে যখন জানতে পারি আমার প্রচুর পরিমাণে থাইরয়েডের সমস্যা, তখন থেকে আমাকে ডক্টর প্রচুর, প্রচুর, প্রচুর পরিমাণে ঔষধ দিয়েছিল বেবি মানে ঠিক থাকার জন্য, টিকিয়ে রাখার জন্য, যাতে মিসক্যারেজ না হয়। তো থাইরয়েড থাকলে কিন্তু একদম মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। যার জন্য আমার প্রচুর পরিমাণে মেডিসিন খাওয়া লাগছে। আর থাইরয়েডের জন্য সাধারণত আমার জন্য আ মানে থাইরয়েড নিয়ন্ত্রণ আনার জন্য আমার থাইরয়েড আ শুরুতে ২৫ থেকে শুরু করতে, করতে ২৫ থেকে ৫০, ৫০ থেকে ৭৫ পর্যন্ত আমি মানে খাওয়া ধরেছি। মানে যত প্রেগন্যান্সির সময়টা আগায় তত আমার থাইরয়েডের লেভেলটা দেখা যায় বাড়ছিল। তার জন্য আমাকে আস্তে, আস্তে আমার থাইরয়েডের ঔষধের পাওয়ারটাও বাড়ায় দিছিল। তো ডক্টররা সবসময় বলে যে থাইরয়েড থাকলে আসলে আ অনেকটা পরিমাণ থাইরয়েড থাকলে বেবি কনসেপ্ট করে না। কিন্তু আপনার যে বেবি কনসেপ্ট করছে আপনার একদম কপাল ভালো, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে সেজন্য। কিন্তু আপনার যে পরিমাণ থাইরয়েড আছে আপনার বেবি কনসেপ্ট করা আ কোনো প্রশ্নই আসে না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তাও অনেক চেষ্টার পরে, মানে প্রায় ২ বছর পরে। আমি আরো আগেই বেবি নিতে চেয়েছিলাম। শুধু এই সমস্যার কারণে আমার হয়নি, কিন্তু আসলে আমি জানতে পারিনি। যাই হোক, আপনাদের যদি কারো এই থাইরয়েডের সমস্যা থাকে প্লিজ দয়া করে একটু বেশি, বেশি কেয়ার নিবেন। আর আমি কিন্তু বেবি কনসেপ্ট করার শুরু থেকে একদম শেষ অবধি পর্যন্ত চেকআপ এর ভিতরেই ছিলাম। তো যখন আমার গর্ভাবস্থা ৪ মাসে পড়ে তখন আমাকে ডক্টর অ্যানোমালি স্ক্যান করাতে দেয়। তখন অ্যানোমালি স্ক্যান করা মানে আ দেখলো যে না আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে। আর আমি বিশ্বাস করেন ভাই ৩ বেলা ঔষধ খেয়েছি। প্রচুর, প্রচুর পরিমাণে ঔষধ খেয়েছি এবং আমার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। মানে আমার একটু হালকা একটু কাজ করলেই মনে হতো কি আমি অনেক কাজ করেছি। আমার বুক ধড়ফড়, ধড়ফড় করত। কলিজা আর ভিতর মানে মনে হচ্ছে কি বুক থেকে কলিজা নিচে পড়ে যাবে এরকম লাগতো। তারপর মাথা ঘুরাইতো। তারপর প্রচুর পরিমাণে মানে সমস্যা দেখা দিচ্ছে। আমি আরেকটা ভিডিওতে এই যে কি, কি সমস্যা ফিল করছি সেগুলো শেয়ার করব। আসলে একটা ভিডিওতে এতগুলো জিনিস শেয়ার করা সম্ভব হয় না। তো আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে গর্ভাবস্থায় আপনারা সবসময় মানে সুস্থ থাকলেও বা অসুস্থ থাকুন, যেভাবেই থাকুক না কেন সবসময় ডক্টরের চেকআপ অনুযায়ী থাকবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন। আ ফলিক অ্যাসিড এইসবগুলা যে দিয়ে থাকে, যে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম গুলা যে দিয়ে থাকে, এগুলো কিন্তু আসলেই খাবেন। আর এগুলো কিন্তু অবশ্যই খাওয়া উচিত বা দরকার একজন মায়ের জন্য বা একটা সন্তানের জন্য। অনেকেই আছে এগুলোকে খায় না। বলে কি কিছু খাই না তারপর আলহামদুলিল্লাহ আমার ভালো সন্তান হয়েছে মুখ আসলে কিন্তু এগুলো খাওয়া দরকার আছে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ তাআলা যদি আ কোনো কিছু মানে সমস্যা দেয় তাহলে এমনিতেই দেবে। তারপরও আছে আপনাদের অনেক কিছু কেয়ার এর জন্য কিন্তু হয়ে থাকে। আপনার কেয়ার এর আ ঘাটতির জন্য কিন্তু আপনার একটা সমস্যা হতেই পারে। এটাই কিন্তু স্বাভাবিক। তার জন্য আমি মনে করি গর্ভাবস্থায় সবসময় চেকআপ এর উপরে থাকা ভালো বা ডক্টরের পরামর্শ অনুযায়ী থাকা ভালো। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্তই ছিলাম। ১ম বেলায় ছিলাম, ২য় বেলায় আমি ছিলাম। কিন্তু আমি ১ম বাচ্চার সময় আমি অনেক কিছু খেতে পারি নাই। যার কারণে আমার আ বিভিন্ন ধরনের ঔষধ তো দূরের কথা, আমি ভালোমতো খাবারও খেতে পারি নাই। এতটা অসুস্থ ছিলাম যার কারণে আমার দেখা যায় বিভিন্ন সমস্যা দেখা দিছিল। কিন্তু ছেলের বেলায় আলহামদুলিল্লাহ আমি সবকিছু খেয়েছি বা আমি খুব স্ট্রং ছিলাম। কিন্তু এই থাইরয়েডের জন্য আমার কিছু, কিছু সমস্যা ফিল করা লাগছে। কিন্তু তারপর আছে না শরীরের যে একটা স্ট্রং ওটা কিন্তু ছিল।
ওই স্ট্রংটা আসলে ছিল। তো ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলটিতে কিন্তু আমার ছেলে-মেয়ে হবার নিজস্ব ব্যক্তিগত যে symptoms গুলো আছে একদম একান্তই আমার, সেই symptoms গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমি বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমার ভিডিওগুলা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি কিন্তু আপনাদের প্রশ্নের রিপ্লাই দেব এবং আপনারা যদি কোনো বিষয়ে কোনো ধরনের ভিডিও চান সেটা কিন্তু বলবেন। আমি কিন্তু সে বিষয়ে ভিডিও আপলোড দিয়ে থাকবো। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ যে ভিডিওগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখে নিবেন আমি কি বলতেছি বা কি বলি। তারপর আপনারা যেকোনো একটা কমেন্টস করবেন। অনেকে আছে ভিউয়ার্সরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না। একেকটা সবাই না, আমার ভালো কমেন্টসই বেশি আসে। মাঝে, মাঝে ২ ১ জনে দেয় পুরাটা না শুনে যে আসলে ব্যাড কমেন্টস করে থাকে। তো তাদের উদ্দেশ্যে এটাই যে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দেখে নিবেন কি বলতে চায় বা কি বুঝাতে চায় আপনাদের। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।